ইউনূসের যারা একবারে কাছের লোক মন্ত্রী সেফ এক্সিট খুঁজছে রাজনৈতিকভাবে। সুতরাং রজার খলিল বারবার থাকছেন নানান মিটিংয়ে। জয়শঙ্কর তিনি বৈঠক করেছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে, বৈঠক করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে। আমাদেরকে একটু ধারণা দিতে পারেন যে কি আলোচনাটি হলো? না, আমি কোনো ধারণা দিতে পারি না, কিন্তু আইন এনএসএ আপনি খেয়াল করে দেখবেন যে মিস্টার খলিল কিছুদিন আগেই ভারতে এসেছিলেন। তো এনএসএ এর সঙ্গে যখন আলোচনা হচ্ছে বারবার, উনি থাকছেন, এবং উনি তো বাংলাদেশে এই মুহূর্তে ইউনূস সরকারে ঠিক এনএসএ হিসেবে তো সবকিছু চলে না, মানে হি ইজ অ্যামং দি মেন আর কি, উনি আসিফ নজরুল ইত্যাদি। সুতরাং আমি বলতে পারি সরকারের যারা ইউনূসের যারা একবারে কাছের লোক মন্ত্রী, যারা সরকারের বড় মন্ত্রী, তারা দেখা করে গেছে। সুতরাং আমার এখান থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে যে, এটা আমার ব্যক্তিগত ধারণা, কি কথা হয়েছে আমি জানি না, আমার মনে হয় ইউনূস সরকার একটা সেফ এক্সিট খুঁজছে রাজনৈতিকভাবে। কারণ বাংলাদেশ যে পরিস্থিতির ভেতর ঢুকছে বা ঢুকে গেছে, খুব চট করে কিন্তু বাংলাদেশের মুক্তি নেই। এই যে অস্থির অবস্থাটা রাজনৈতিক সরকার এলেও নেই। তো ফলে কারণ রাজনৈতিক সরকারের কতগুলো গ্রাউন্ড থাকে, তো রাজনীতির গ্রাউন্ড থাকে, গ্রাউন্ডটা খুব গন্ডগোল হয়ে রয়েছে। প্লাস যদি আপনি দেখেন যে গণতন্ত্রের কতগুলো পিলার্স অফ কনস্টিটিউশন থাকে, ধরুন জুডিশিয়ারি, পুলিশ, মিলিটারি, মিডিয়া ইত্যাদি। তো আপনি খেয়াল করে দেখুন যে বাংলাদেশে এই প্রত্যেকটা, আমি যদি মিলিটারিকে বাদ রাখি, বাকি প্রত্যেকটা দেখুন রীতিমতো ধ্বংসের মুখে। এবং তার ওপর বলা হয় পাঁচটা কথা যে অ্যাবাউট আর্মিজ কন্ডিশন, এবং সেটা তো মানে এমন অবস্থা যে লোকজন রাস্তায় দাঁড়িয়ে বলছে, রাজনৈতিক নেতারা বলছে এই ভেঙে দেবো, ওই গুড়িয়ে দেবো, জাতীয় সিচুয়েশন ভাবাই যায় না। তো এই সব মিলিয়ে যদি কোনো রাজনৈতিক সরকার আসে, তার থাকাটা খুব সুস্থ হবে না কিন্তু। আর দ্বিতীয়ত হচ্ছে, কারণ আরেকটা বড় রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশে ঘটে গেছে। আমি যদি নাও বলি যে যদি জামাত কত মানে কনসলিডেট করেছে বা কত শক্তিশালী হয়েছে, জামাত শক্তিশালী হয়েছে এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে, কারণ ডাকসু নির্বাচন একেবারে আই ওপেনার ছিল যে কি হলো। এবং পরবর্তীকালে এনসিপি যখন জামাতে মিশে গেছে, তার আগেই জামাত বলেছিল যে 24-এর ঘটনা আমরা ঘটিয়েছি। তো এখন আর ওনারশিপ অফ 2020 জুলাই নিয়ে আর কোনো সমস্যা নেই, ওনারশিপ ইজ সেটেলড, কে করেছে। সুতরাং সেটাই যদি হয়, তাহলে দ্য ট্রু জুলাই ফোর্স, তারা কিন্তু যেটা ট্র্যাডিশনাল পলিটিক্স অফ বাংলাদেশ, তাকে কন্ট্রাডিক্ট করছে তাকে, এবং এসছে। সুতরাং এই কন্ট্রাডিকশন পয়েন্টটা খুব শার্প, ফলে বোঝাই যাচ্ছে এখানে ঝামেলা হবে। এবং একটা বড় সেকশন অফ পিপল, যেটা আওয়ামী লীগ, যে ইলেকশনটা হতে যাচ্ছে বাংলাদেশে 2026-এর ফেব্রুয়ারিতে, সেই ইলেকশনটা যদি হাসিনাকে যা নিয়ে বলা হয়েছিল, কেমন 2024-এর যে ইলেকশন আর 2026-এর ইলেকশনের ভেতর বস্তুগত কোনো ফারাক নেই, কোনো ফারাক নেই। তো ফলে যেটা ঘটলো সেটা হচ্ছে যে, যদি আমি এবার ভারতের স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখি, কারণ 24-এর নির্বাচনের জন্য ভারতকে দায়ী করা হয়েছে, তাহলে যদি 26-এর ইলেকশন ঘটে এবং ভারত বিএনপির কাছে গেল, একটা বার্তা দিল যে ভারত আছে তোমার সিস্টেমের সঙ্গে, এর থেকে স্ট্রং বার্তা আর হয় না। আপনি জানেন, সমস্ত গুঞ্জন টুঞ্জন উড়িয়ে ছেড়ে দিল। তাহলে এই অবধি যদি হয়, তাহলে ভারতকে আগামীতে আক্রমণ করার হাসিনার বিষয় নিয়ে কিন্তু আর তত্ত্বটা রইল না, যে বাংলাদেশের গণতন্ত্র ভারত দুর্বল করে দিয়েছে, এই কথাটা কিন্তু আর বলা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যে তারিক রহমানের আশার ভেতর দিয়ে
বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রটা খুব দুর্বল, নানান কারণে দুর্বল হয়েছে। আমি মনে করি না শুধু হাসিনার কারণে হয়েছে, ওটা ওটা খুব সহজ স্কেপগোটিং। তো এই যে দুর্বল জায়গাটা, সে তার মাঝখানে একটা টেকটনিক শিফট ঘটে গেছে, একটা সুযোগ দেওয়া হয়েছিল এবং সেই সুযোগটা সম্পূর্ণ সদ্ব্যবহার করেছে একটা দল। তো তাহলে যেটা ট্র্যাডিশনাল পলিটিক্স, তার রেসারেকশন দরকার। সুতরাং তারেক রহমানের ফেরা দিয়ে, তারেক রহমানের নেতা হয়ে ওঠা দিয়ে এই রেসারেকশনটা কিন্তু হবে, বাংলাদেশের রাজনীতির রেসারেকশন। আমি কিন্তু গণতন্ত্রের রেসারেকশন বলিনি। আর থার্ড হচ্ছে যে যে এখন আমার যেটা মনে হয় যে যে জয়শঙ্কর যে নিজে গেছেন, জয়শঙ্কর কোনো এমওএস কে পাঠাতে পারতেন, কেমন নিজে যে গেছেন, তা আমার মনে হয় যে তার সঙ্গেই উনি নিজের ফিল নিচ্ছেন যে এখানে কি কি ঘটতে পারে, কি কি হবে। এবং বাংলাদেশে আগামী কয়েক সপ্তাহে আমরা বুঝে যাব কি ঘটতে পারে। যদি যদি সবাই সুস্থভাবে থেকে নির্বাচন করতে যায়, তাহলে বাংলাদেশ একদিকে যাবে, একরকম হবে। আর যদি গন্ডগোল বেঁধে যায় কোনো, যার যথেষ্ট সম্ভাবনা আছে, তো তাহলে আরেক রকম বোঝা হবে। সুতরাং এটা বলতে পারেন যে টেস্টিং দ্য ওয়াটার। আমি গেলাম, এখন ইউনূস সরকারের যেটা চাই, তারা যে ঘটনাটা ঘটিয়ে দিয়েছে বাংলাদেশে, সেটা মারাত্মক ঘটনা ঘটিয়ে দিয়েছে। তাদের এখান থেকে কিন্তু যে মানে একদম যেটাকে বলা যায় যে কাপড় চোপড় সামলে তাদেরকে বেরোতে হবে, কারণ এই সরকার যতদিন থাকবে তারা কিন্তু আরো ঝামেলায় পড়ে যাবে। এবারে তাদেরকে এবার ছাড়তেই হবে। ভারতেরও কিছু বাধ্যবাধকতা আছে। আপনি জানেন যে বেশ কিছু আওয়ামী লীগের লোক ভারতবর্ষে আছে। তো আমরা তো আজন্মকাল এটা নিয়ে চলতে পারি না, আমাদের দেশের তো নিজস্ব ইস্যুজ আছে। সুতরাং ভারতকেও তার ঘাট থেকে নামাতে হবে এই জায়গাটাকে। আমি হাসিনার কথা বলিনি, কিন্তু আমি বলছি যে বাকি যে এত লোক এসে বসে আছেন, তাদের এবং তাদেরও তো দেশে ফিরতে হবে। সুতরাং এই জায়গাটা বিষয়ে আমি আশা করব যে এই জায়গাটা, সেটা ডিপ্লোমেসিতে সব কথা তো জয়শঙ্কর বলবেন বা হবে সেভাবে হয় না, কিন্তু আমি আশা করছি যে যে পলিটিক্যাল ইকুয়েশনটা এমার্জ করছে, তার ভেতর দিয়ে এই জায়গাটা থাকবে ভারতের পক্ষ থেকে যে মানে ইউ কাম টু ইউর সেন্সেস অ্যান্ড তোমরা কি বলবো মানে অ্যাকোমোডেট করো। তা না হলে পরে 40-45%, আজকে জাতীয় পার্টি শেষ অব্দি নির্বাচন করবে কিনা কেউ জানে না, কেমন আপনি কখনো 40-45-50% লোককে বাদ দিয়ে আপনি বলতে পারেন তার মতামতের কোনো দাম নেই, আপনি আরেকটা দেশ চালাচ্ছেন? এ তো হয় না। আমার কনসার্ন হচ্ছে এই যেটা চলছে, এইটা যদি চলে তাহলে দেশটায় শক্ত নেতৃত্ব নেই। যদি এই পরিস্থিতি চলে তাহলে আমার সিকিউরিটি কনসার্ন তৈরি হচ্ছে, ভারতের দিক থেকে কনসার্ন এটাই। সুতরাং রজার খলিল বারবার থাকছেন নানান মিটিংয়ে। ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। এখন দর্শক তারপরেও অনেকে বলছেন আমার সাউন্ডটা একটু লো শোনাচ্ছে, আমি চেষ্টা করছি যাতে করে আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যায়। আপনি এতগুলো বিষয়ে বলেছেন যে অনেকগুলো প্রশ্ন, কিন্তু সবার আগে যে প্রশ্নটি আমি আপনাকে করতে চাই, তারেক রহমান ফেরার পেছনে ভারতের একটা নেগোসিয়েশন আছে, এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনি বলছেন যে ভারতের দিক থেকে চাওয়ার থাকবে যে বাংলাদেশের যে ট্রেডিশনাল পলিটিক্স, আই মিন আওয়ামী লীগ বিএনপির যে ভারসাম্যপূর্ণ রাজনীতি, এটাই আপনি মেন করেছেন আমি যতটুকু বুঝতে পেরেছি। তো সেইখানে আজকে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার জানা যায় নজরুল ইসলাম খান, তিনি একটি বক্তব্য, লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন। সেইখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের, শেখ হাসিনার কোনো জায়গা নেই, তাদের কোনো ক্ষমা হবে না। সো ভারতের প্রত্যাশা কি এই বক্তব্যে পূরণ হচ্ছে? যেই অ্যাকোমোডেশনের কথা আপনি বলছেন, সেটি কি দলের কাছ থেকে সেটি এই বক্তব্যে অনুমিত হয়? ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে কথাটা বলার জন্য।
কারণ ধরুন এই প্রশ্নটা আমার কাছে রাশিয়া টিভি করেছিল যেদিন তারেক রহমান নামলেন, যে উনি নেমে ওসমান হাদির কথা বলেছেন। আহ, এখন আমার বক্তব্য ছিল যে এগুলো রেটরিক, প্রি ইলেকশন রেটরিক, কেমন সব জায়গাতে হয়। তো আহ, ফলে সেটাকে আমি এই মুহূর্তে বলতে পারবো না, মানে এই যে দলের পক্ষ থেকে যে কথা, যদি আমি গত 1.5 বছরে বিএনপি দলের পক্ষ থেকে যদি কথাগুলোকে এক জায়গায় রাখি, তাহলে খুব একটা আশাবাদী হওয়ার জায়গা নেই। কারণ সর্বপ্রথমে বলবো, আপনি আওয়ামী লীগ ভুলে যান। আপনি বলেছেন যে ভারত চায় তার ট্র্যাডিশনাল পলিটিক্সটা আসুক। ট্র্যাডিশনাল পলিটিক্স মানে কি? পলিটিক্স মানে আওয়ামী লীগ বিএনপি না। ট্র্যাডিশনাল পলিটিক্স মানে হচ্ছে আপনার দেশের রাজনৈতিক ইতিহাসটা 71-এর ওপর দাঁড়িয়ে আছে। আপনি যে মুহূর্তে ওটাকে অগ্রাহ্য করে দেবেন, যেমন যদি এই রাজনীতি আপনার চলে আসে যেটা আপনার ঘটেছে, তা না হলে আপনার বিজয়ের মাসে বাংলাদেশের টেলিভিশনে বসে কেউ গালাগালি করতে পারে না, কিন্তু করেছে। তো এইটা কিন্তু রাজনীতি না, এটা ট্র্যাডিশনাল রাজনীতি না। এই রাজনীতি যদি জায়গা পায় তাহলে কিন্তু মানে সমূহ বিপদ। মানে আমাদের বিপদের কথা ভুলে যান, আপনাদের যে বাংলাদেশের বিপদটা ভাবুন। কারণ আপনার বাংলাদেশের যার ভিত্তিতে জন্ম হয়েছে, তাহলে সেটাই কোয়েশ্চেন হয়ে যাবে। সুতরাং আবার আপনি গৃহযুদ্ধ পরিস্থিতিতে ফিরে চলে গেলেন, কেমন? তো সুতরাং বাংলাদেশে যেই থাকুক না কেন, ক্ষমতায় যেই আসুক না কেন, তাকে অ্যাকোমোডেট করতে হবে। ইউনূস সরকারের পক্ষে অ্যাকোমোডেট করা মুশকিল, যেহেতু তারা হইচইটা করেছে। পরের সরকারকে করতে হবে, এবং তার কিভাবে হতে পারে, যেমন একটা উদাহরণ দিচ্ছি। কোন রাজনৈতিক সরকার এলে আমার ধারণা, এই যে আপনার পুলিশের যে মৃত্যুগুলো ঘটেছিল তার উপর যে ইন্ডেমনিটি আছে, এই ইন্ডেমনিটিকে সরতে হবে। এই ইন্ডেমনিটি সরতে হবে। ইন্ডেমনিটির ফলাফল দেখুন, একটা লোক দাঁড়িয়ে টিভি ক্যামেরার সামনে ওপেনলি বলছে আমরাই তো ঝুলিয়ে রেখেছিলাম। পুলিশ কিন্তু একটা রেজিমেন্টেড ফোর্স, তার ভেতর কি চিন্তা হচ্ছে আপনি ভাবছেন না। কিন্তু আপনি যদি দেশ চালাতে চান তাহলে আপনার পুলিশ লাগবে, আপনার আর্মি লাগবে। আপনি একজন হাদি মারা গেছে বলে আপনি বলছেন ডিজিএফআই তুলে দিতে হবে, এনএসআই তুলে দিতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। এই যে প্রশ্নগুলো, এভাবে কোনো দেশ চলতে পারে না। রাস্তার মতামতের ওপর ভিত্তি করে আপনি সেটাকে বিপ্লব বলুন, অভ্যুত্থান বলুন, যা খুশি বলুন, কিন্তু তার উপর কোনো দেশ চলতে পারে না। তো সুতরাং ট্র্যাডিশনাল রাজনীতিকে ফিরে আসতে হবে, যে রাজনীতির এই প্রজ্ঞাটা আছে যে কোনটা করা যায়, কোনটা করা যায় না। আমি এই জায়গাটার কথা বলতে চেয়েছি, এবং সেই জায়গায় আপনাকে আওয়ামী লীগকে নিতেই হবে। আপনি না নিয়ে যদি রাজনীতি করতে যান, আপনি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে তাকে অবলিটারেট করে দিন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। এটা হতেই পারে। আমাদের দেশে কংগ্রেস এত বড় দল ছিল, কেমন এমার্জেন্সির পরে ইন্দিরা গান্ধী চলে গেলেন, আবার 80 সালে ফিরে এলেন। 84 সালে ওনার মৃত্যুর পর রাজীব গান্ধী যে সিট পেয়েছিলেন, ভারতের ইতিহাসে কোনো সরকার ওই সিট পায়নি। সুতরাং এত কিছুর পর আজকে যখন কংগ্রেস পড়ে যাচ্ছে, তাহলে প্রশ্ন তো এটা হতে পারে না যে কংগ্রেস পড়ে যাচ্ছে, কংগ্রেস বাঁচাও। কংগ্রেসকে নিজেকে বাঁচতে হবে, তার রাজনৈতিক কর্মকাণ্ড, তার রাজনীতিটা সেরকম। সুতরাং আমার বক্তব্য এটা নয় যে আওয়ামী লীগ বাঁচাও, আওয়ামী লীগ কোনো আওয়ামী লীগের যদি যোগ্য নেতৃত্ব না থাকে, তাহলে আওয়ামী লীগের বদলে কোনো নয়া আওয়ামী লীগ, পুরনো আওয়ামী লীগ, কিছু একটা নামে একটা দল হতে পারে। আপনাদের দেশে বহু দল এসেছিল, কিন্তু যে দলই ক্ষমতায় আসুক আর থাকুক আর যাক, সিট পাক আর না পাক, এই যে ডেঞ্জারাস ট্রেন্ড হয়ে গেছে, এই যে বারবার এই যে ইতিহাস বদলে দেওয়ার কথা হচ্ছে, এই যে বারবার ঘুরিয়ে নিয়ে 71 চলে যাওয়া হচ্ছে, বারবার নয়া বন্দোবস্ত, এগুলো 1.5 বছর ধরে ভারত মাথা ঠান্ডা করে চুপ করে সহ্য করছে ব্যাপারটা। ধরুন মন্ত্রী বলে দিচ্ছে যে নর্থ ইস্ট নিতে হবে, সরকারের একটা কমিশনের প্রধান, আমার যখন অপারেশন সিন্দুর হচ্ছে তখন সে বলছে যে আমাদের এই হচ্ছে নর্থ ইস্ট আক্রমণ করার সময়। এখন
এগুলো কিন্তু বেশিক্ষণ আর চলবে না। মানে যে পৃথিবীর রাজনীতির যে নিয়ম কানুন আছে তার বাইরে চলে গেছে। সুতরাং আমি বলতে চাইছি বাংলাদেশে সেই সরকারকে আসতে হবে যারা রাজনীতির ভেতর আবার ফিরিয়ে আনবে, সুস্থ রাজনীতির ভেতর। এবং সুস্থ রাজনীতি যদি অতীতে হাসিনার কারণে ক্ষতি হয়ে থাকে, তাহলে আগামী নেতৃত্বকে সেই নতুন ভাবে মানে মানে সেই ক্ষতিগুলো পূরণ করতে হবে, তবেই না লিডারশিপ। আমাদেরও তো ইন্দিরা গান্ধীর জন্য ক্ষতি হয়েছিল, তাহলে তার পরের সরকারগুলো তো এমার্জেন্সি করেনি আর। সুতরাং যদি কোনো ভুল হয় সেই ভুলটাকে ঠিক করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে সবকিছু উল্টে দিতে হবে।